হোটেলে ঢোকার মুখেই মেয়ে তিনজনের সঙ্গে দেখা হলো ওদের। ওরা কোথা থেকে ঘুরে আসছিল। হোটেলের কাজের লোককে চা দিতে বলে সুবর্ণরেখার পাড়ে বসল চার বন্ধু। নেশা প্রায় কেটে গেছে ওদের। চাঁদের আলোয় সুবর্ণরেখার জল বড় মায়াবী লাগছে। সুবর্ণরেখার ওপাশে কিছু দূর গেলেই এক নাম না জানা পাহাড় শ্রেণী। কিছুক্ষণ পর মেয়েরাও এসে বসল ওদের পাশের চেয়ারে। দুই পক্ষই অন্য পক্ষের সঙ্গে কথা বলার জন্য প্রবল উৎসাহী, তবু যেন ওরা ভাষা খুঁজে পাচ্ছে না। শেষেই অদ্ভুত মধুর নীরবতা ভেঙে নীলই প্রথম কথা বলল। একবার গলা ঝেড়ে কোনো রকম হাই হ্যালো নমস্কারের তোয়াক্কা না করেই মেয়েদের দিকে তাকিয়ে সে বলল, জয়েন্ট চলে? একবার ভুরু উঁচিয়ে মেয়ে তিনজন তাকালো ওদের দিকে। তারপর একজন হেসে বলল, হ্যাঁ চলে, আছে নাকি? পজিটিভ উত্তর শুনে এবার তিন বন্ধুর মধ্যেও কথা বলার উৎসাহ দেখা দিল। প্রত্যয় বলল, হ্যাঁ প্রচুর, এই সমস্যা না থাকলে চলে এসো। দ্বিতীয় মেয়েটি বলল, না না, সমস্যা কিসের? নীল বলল, 2 মিনিটস, চা এসে গেছে, আগে চাটা শেষ করে নেই, পরে খেলে নেশার খেই হারিয়ে যাবে। চা খেতে খেতে আলাপ হলো ওদের। একজনের নাম প্রীতি, দ্বিতীয় জন মাধবী, আর তৃতীয় জন হল বাসন্তী। বিশ্বভারতীতে কম্পারেটিভ লিটারেচারের মাস্টার্স করছে। ওদের সাবজেক্ট শুনে প্রত্যয় একটু হেসে বলল, এ তো পুরো এলিট সাবজেক্ট। কপালের ওপর থেকে চুল সরিয়ে প্রীতি জিজ্ঞাসা করল, এলিট কেন? প্রত্যয় বলল, যাদবপুর ইউনিভার্সিটিতে আছে তো এই সাবজেক্টটা। ওখানের যত স্টুডেন্টদের সঙ্গে আমার আলাপ হয়েছে সবগুলোর কথাবার্তার মধ্যে একটা না কুচু ভাব দেখেছি, তাই বললাম আর কি। মাধবী বলল, যাদবপুরে কি হয় জানি না, তবে আমরা মোটেও এলিট নই। এইভাবেই কথা এগোলো। চা শেষ হওয়ার পর নিজের কাজ শুরু করে দিল নীল। হোটেলের রান্নাঘর থেকে মোগলাই মশলার গন্ধ ভেসে আসছে। নির্ঘাত মুরগি রান্না হচ্ছে। এই হোটেলটা শহর থেকে বেশ খানিকটা দূরে হওয়ায় আশেপাশে খাওয়ার জন্য কোনো রেস্তোরাঁও নেই, ফলে হোটেলেই রান্না হয়। রাতে মাংস, দুপুরে মাছ নয়তো ডিম, আর সকালে পরোটা আর ডাল। সঞ্জয় জিজ্ঞেস করল, কোথায় কোথায় ঘুরলেন? প্রীতি বলল, আজ রাতে ঘুরতে পারলাম কই, বেরিয়ে কিছু দূর হাঁটতেই তো সন্ধে নেমে এলো, তাই ফিরে এলাম। কাল যাব। প্রথমে চিত্রকূট, তারপর সুবর্ণরেখার ওপরের দিকে স্টোন স্পট বলে একটা জায়গা আছে, ওখানটাই যাব। আপনারা? অখিল বলল, আমরা চিত্রকূট গিয়েছিলাম। পথে একটা ভাঙা জমিদার বাড়ি দেখলাম, একটা সিমেট্রি আর একটা চার্চ। জানেন, সিমেট্রিতে একটা অদ্ভুত ফল পেয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। ব্যাগ থেকে ফলটা বের করে প্রীতির দিকে এগিয়ে দিল অখিল। বাসন্তী বলল, এটা তো আপেল মনে হচ্ছে। মাধবী এবং প্রীতিও সায় দিল বাসন্তীর কথায়। প্রত্যয় বলল, হ্যাঁ আপেলই, কিন্তু কালারটা দেখুন, বেগুনি রঙের। ঠিক এই সময় চায়ের কাপগুলো নিতে এসেছিল হোটেলের একমাত্র বয় কাম কাজের লোক হরিহর। প্রীতির হাতের ফলটা দেখে সে কেমন শিউরে উঠল। ভয়ার্ত গলায় সে জিজ্ঞেস করল, এই ফল কোথায় পেয়েছেন দিদি? অখিল বলল, ও চার্চের পাশে একটা কবরখানা আছে না, ওইখানেই। কথাটা শুনে হরিহর মুষড়ে পড়ল। একটা ঢোক গিলে বলল, ওটা আমাকে দিয়ে দিন বাবু, আপনারা এটা কাছে রাখবেন না। প্রত্যয় বলল, কেন, তোমাকে কেন দেব? হরিহর প্রচণ্ড জোরে মাথা নাড়িয়ে বলল, তা আমি বলতে পারবো না বাবু, আমাকে দিয়ে দিন, তাইলে আপনাদেরই ভালো হবে। প্রত্যয় আরও কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, এমন সময় অন্ধকার ফুঁড়ে হোটেলের মালিক এসে হাজির হলেন। মালিক ভদ্রলোকটি বাঙালি, বলা ভালো বাঙাল, নাম প্রতাপ পাল। 47-এর সময় মালিকের ঠাকুরদা শ্রীধর পাল ময়মনসিংহ থেকে ঘাটশিলায় এসে উঠেছিলেন। স্টেশনের কাছে এদের
আরো 2টো বাড়ি আছে, একটা হোটেলও আছে। মুদ্রা কথা, ঘাটশিলা অঞ্চলে বেশ প্রভাবশালী লোক প্রতাপ পাল। প্রতাপ হরিহরকে একটা ধমক দিয়ে বলল, এই যাও, তাড়াতাড়ি কাজে যাও। এসব আজগুবি কথা বলে এদের ভয় থাকো কেন? তুমি আমার ব্যবসার লাটে তুলবে তো? প্রতাপের কণ্ঠ শুনে মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে গেল হরিহর। আর কোনো কথা না বলে দ্রুত হাতে চায়ের কাপগুলো গুছিয়ে হোটেলের দিকে পা চালালো সে। একগাল হেসে ওদের সামনে একটা চেয়ার টেনে বসলেন প্রতাপ পাল। প্রত্যয় যে প্রশ্নটা হরিহরকে করতে চাইছিল, প্রতাপকেই সেই প্রশ্নটা করল। সে জিজ্ঞেস করল, আচ্ছা প্রতাপবাবু, এটা কি ফল? প্রতাপ বলল, এটা আপেলই, কিন্তু এটা টেস্টলেস। অখিল বলল, এইরকম কালারের আপেল তো আগে দেখিনি কখনো। প্রতাপ একটু হেসে বলল, আপেলের কটা প্রজাতি চেনেন আপনি? 7,000 ধরনের আপেল হয়, বুঝলেন? এইটাও সেই ধরনের একটি আপেল। সম্ভবত কোনো ইংরাজ এই ধরনের আপেল গাছ এনেছিল এইখানে। এইখানকার অশিক্ষিত লোকজন মনে করে এই আপেল আদতে শয়তানের আপেল, কারণ যতজন এই আপেল খেয়েছে তাদের সকলেরই নাকি মৃত্যু হয়েছে। নীল জিজ্ঞেস করল, এই সত্যি নাকি? প্রতাপ একটা সিগারেট ধরিয়ে বলল, আপনি কি পাগল? এইটে একটা নির্ঘাত নির্ভেজাল ফল। হ্যাঁ, এইটে সত্যি যে কোনো টেস্ট ফেস নাই, গন্ধও নাই, আর এইটে কখনো পাকেও না। অন্তত আমি কোনোদিন পাকতে দেখিনি। প্রীতি জিজ্ঞেস করল, আর কোথায় কোথায় পাওয়া যায় এই আপেল? প্রতাপ ঘাড় নেড়ে বলল, নাকি আর কোথাও পাওয়া যায় না। ওই সিমেট্রিতে একটি গাছ রয়ে গেছে। আসলে ওই জায়গাটা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে নানান রকম গল্প প্রচলিত আছে কিনা, ফলে ওই চার্চ আর সিমেট্রি রাস্তা কেউ মারায় না, তাই ওদিককার গাছপালাগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে। অখিল জিজ্ঞেস করল, কি ধরনের গল্প? প্রতাপ হেসে বলল, এই ভূত প্রেত দৈত্য দানবের গল্প। যত সব বুজরুকি, এইসবে পাত্তা দেবেন না। আমি এই ঘাটশিলায় জন্ম থেকে আছি, আমি গ্যারেন্টি দিচ্ছি কোনো ভূত এইখানে নাই। মাধবী বলল, আপনি জানেন সেসব গল্প? প্রতাপ ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, কয়েকটা জানি বই কি। আসলে রোজ রোজ নতুন গল্প তৈরি হয় তো, সবসময় গ্রাফ রাখতে পারি না, সেই জন্য কয়েকটি জানি। মাধবী বলল, তো কয়েকটা শোনান না, ঘুরতে এসে ভূতের গল্প শুনতে দারুণ লাগে। প্রতাপ হাস, ভালো লোকের কাছে ভূতের গল্প শুনতে চাইছেন? সঞ্জয় বলল, ওই সিমেট্রির ইতিহাসটাই বলুন না, মানে ওটা নিয়ে কি ধরনের সব গল্প চালু আছে। আচ্ছা বেশ, সে না হয় আমি বলবো, কিন্তু এখন তো হবে না, আমাকে একটু স্টেশনে যেতে হবে এক্ষুনি। আপনারা বরং খাওয়া দাওয়া সারেন, রাতে আমি এইখানেই থাকবো। খাবার পর জমিয়ে আড্ডা হবে। আর হ্যাঁ, যদি আপনারা কিছু পান টান করতে চান তো সানন্দে আমাকে বলতে পারেন। হ্যাঁ। প্রীতি বলল, না না, আজ আর কিছু লাগবে না। প্রত্যয় প্রীতির কথায় তাল মেলালো। প্রতাপ বলল, বেশ, তাহলে আপনারা খাওয়া দাওয়া সারেন, আমি এলে গল্প শুরু হবে। ওদেরকে টাটা করে রাস্তার দিকে পা বাড়ালো প্রতাপ। প্রতাপ যাওয়ার মিনিট 5 পর হরিহর এসে বলল, আগে চলেন, খাবার তৈরি হয়ে গেছে। ওরা সবাই উঠে পড়ল। হরিহর আস্তে আস্তে অখিলের কাছে এসে বলল, আগে এই ফলটা ফেলে দিন বাবু, ওতে রঙ্কিনী দেবীর অভিশাপ লেগে আছে। অখিল জিজ্ঞেস করল, কি অভিশাপ? হরিহর বলল, আগে তা আমি জানি না বাবু, আমাদের গাঁয়ের শতদল ওঝা জানে। আপনি চান তো আমি কালকে আপনাকে ওর কাছে নিয়ে যাব, কিন্তু আজ আপনি ওই ফলটি ফেলে দেন। অখিল বলল, ঠিক আছে, আজ ফেলবো না, কাল তুমি আমাকে ওঝার কাছে নিয়ে চলো, তারপর আমি ভেবে দেখব।